আমাকে এটা নিয়ে এখনই পুরো অসন্তোষ আছে। একজন নামকরা সামরিক বাহিনীর প্রধান, ইজ এ ফ্রিডম ফাইটার, উনি ব্যক্তিগতভাবে আমার এক প্রশ্নের কারণ আমাকে বলেছেন যে আমি বলেছি স্যার আপনি কেন এটা উত্থাপন করলেন না, সে বলছে আমি সেভারাল টাইম এটা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে আছে। আমি তাকে বলেছি বিভিন্ন মিটিং এ যে no more you should take the military officers into the force of RAB because RAB is a police. Why you are putting the military officer into the under command of the police officers? Why? Under which law? তো সুতরাং এগুলো কিছু মৌলিক বিষয়। এটা কিন্তু কোনো বিএনপি আওয়ামী লীগ তো মনে করে যে র্যাব ঘটনা ঠিক হয় নাই, আপনি এটা বাতিল করছেন দেখেন, পার্লামেন্টে আইন আনেন, এটা তো পার্লামেন্ট আইনও লাগে না। আজকের আলোচনা আমরা যে বিষয়টা নিয়ে শুরু করছি, তো আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দিদার আপনার কাছেই যাচ্ছি। আরেকজন পুলিশ রিক্সা চালকের পা ভেঙে দিয়েছে। অমানবিকতা পুলিশের ভিতরে কেন ডে বাই ডে পাওয়া যাচ্ছে, এটার পিছনে মানবতা কি আমরা হারিয়ে ফেললাম কিনা, এই বিষয়ে একটু কথা বলার অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল দিদার সাহেবকে। একজন পুলিশ সদস্য একজন রিক্সা চালককে যে কোনো বিবেচনায় হোক পিটিয়ে তার দুটো পাকে ইনজোর করবেন, ভেঙে দেবেন, যে তার দুটো পা দিয়েই রিক্সা চালিয়ে তার সংসার চালায়, তার দুটো পাকে ভেঙে দিল, তার পরিবারটা কেমনে চলবে? পুলিশ কি দায়িত্ব নিবে? পুলিশ কি সে রিক্সাওয়ালার পরিবারের তার ছেলে মেয়ে ভরণ পোষণ, স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোনদের ভরণ পোষণ, একটা পেশাজীবী মানুষ, পরিশ্রমী মানুষ, তারপরে ভেঙে দিল, এটা ভাষায় প্রকাশ করার মতো। আমি আমার মতো একজন সচেতন ব্যক্তি এবং আমরা যারা এখানে আছি, আমার মনে কারোই ভাষায় কুলাবে না এটার জন্য কিভাবে দুঃখ প্রকাশ করবে। চাঁদাবাজির সাথে তারা জড়িত হচ্ছে এমনও শোনা যায়। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন আমাদের আত্মীয় স্বজন কয়েকজন পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা 10 থেকে 12 লক্ষ টাকা তারা ঘুষ দিয়েছে এই চাকরি পাওয়ার জন্য। সুতরাং তারা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করার জন্য রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে ঠেলা গাড়িওয়ালা থেকে আরম্ভ করে কাউকেই তারা ছাড় দেয় না, যে যেখানে তারা চাঁদাবাজি করার সুযোগ আছে সেখানে তারা চাঁদাবাজি করে। যদিও রিক্সার চালককে মেরে তার পা ভেঙে দেওয়ার বিষয়টা একটু ভিন্ন, কিন্তু এগুলো একটা ওভারঅল সংস্কৃতির সাথে জড়িত হয়ে গেছে। আদালত একজন পুলিশ সদস্য কোনোভাবেই কোনো আইনেই এইভাবে একজন নিম্ন আয়ের মানুষ রিক্সা চালক এইভাবে বেদম পিটিয়ে তাকে তার পা ভেঙে দেওয়ার মতো দুঃসাহস দেখাতে সুযোগ করে দিতে পেত না। আমি এটার আপনার অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাই, সুষ্ঠু তদন্তের দাবি জানাই, এবং পুলিশ বাহিনীর যারা সদস্য আছে, সিনিয়র ব্যক্তি কর্মকর্তারা আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা ইনভেস্টিগেশন করে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, এবং যেই পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো, মানুষটা ক্ষতিগ্রস্ত হলো, তার চিকিৎসা এবং যতদিন পর্যন্ত সুস্থ কাজে ফিরে যেতে না পারে তার পরিবার, তার ছেলে সন্তান পিতামাতা স্ত্রী সন্তান যারা চলতে পারে তার অর্থনৈতিক সহায়তা দানের জন্য আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করছি। তো র্যাব যখন গঠন করা হয়েছিল তখন ধারণা করা হয়েছিল একটা কিছুদিনের জন্য একটা টেম্পোরারি একটা মেজার থাকবে এবং 3 বাহিনীর সদস্যদেরকে নিয়ে সেটাকে গঠন করা হলো। পুলিশের তত্ত্বাবধানে দেয়া হলো যে কিছুদিনের জন্য হলেও দেশে যে বিভিন্ন ধরনের সন্ত্রাস বেড়ে গিয়েছিল তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা টেম্পোরারি মেজার হিসেবে ছিল। পরবর্তী সময়ে র্যাব যেই অবস্থায় দাঁড়িয়েছে এখন, কোনো কোনো ক্ষেত্রে তারা এমন কতগুলো অমানবিক কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে যেগুলো র্যাবের অরিজিনাল যেই ম্যান্ডেট সেই ম্যান্ডেটের বাইরে। ইন্টারনাল সিকিউরিটির জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে কি সশস্ত্র মন্ত্রণালয় এবং পুলিশ মেইনলি। আমরা হলাম প্রতিরক্ষা বাহিনীর অংশ, তাহলে আমাদের শপথের যে মাপকাঠি সেই মাপকাঠিতে পুলিশের সাথে আমাদের যায় না, কিন্তু আমাদেরকে অধীনস্থ করা হলো পুলিশের অধীনে।
অর্থাৎ র্যাবের জন্মগতভাবে র্যাবকে করা হলো পুলিশের একটা অধীনস্থ সংস্থা এবং তার প্রধান থাকবে যে পুলিশ অফিসার, এবং সেখানে আর্মি অফিসাররা তাদের র্যাঙ্ক পরিবর্তন করে, তাদের ইউনিফর্ম পরিবর্তন করে সেখানে র্যাবে কাজ করছে পুলিশ অফিসার হিসেবে। পুলিশ অফিসারের সাইকোলজি, পুলিশ অফিসারের ট্রেনিং, পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্যের যে পরিধি, সেটা সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে যায় না, এটা অসুবিধা আছে। সুতরাং এটা হলো একটা পার্ট। এখন র্যাবের বাড়াবাড়ির কারণে এটা সশস্ত্র বাহিনীকে এফেক্ট করছে। তাহলে র্যাবকে যখন আপনি স্যাংশন দিচ্ছেন, বিশেষ করে সামরিক মানে আমেরিকা স্যাংশন দিল, এই র্যাবের কারণে এই সকল সামরিক অফিসাররাও এখানে জড়িত হয়ে গেল। তার মানে আমরা সামরিক বাহিনীতে শপথ নিয়েছি আমার আদেশে আমার সৈনিক জীবন দেবে। আমাদের অপারেশনে গিয়েছি, I didn't have to tell him, I didn't have to remind him that, look boys, when I will give you an order, you will follow this order, and on my order you are going to die. I didn't have to remind him because he has been trained to do this in Jamaica. এখন এরকম যদি একটা মরণ বাঁচনের যদি একটা সম্মুখে দাঁড়াতে হয়, একজন পুলিশ অফিসার বলতে পারে যে আই এম রিজাইনিং, আই উইল নট সার্ভ, তাহলে সে চলে যেতে পারে। মাহমুদ ভাই সত্যি বলেছেন, ঠিকই বলেছেন, তার এখানে কোনো বিচার হবে না, বিকজ হি ইজ নট ডিউটি বাউন্ড টু গিভ হিজ লাইফ, বাট আই এম ডিউটি বাউন্ড টু গিভ মাই লাইফ, বিকজ দ্যাট ইজ এ পার্ট অফ মাই ওথ। এইরকম একটা সিরিয়াস বিষয় বিবেচনা না করে কিভাবে সামরিক বাহিনী অফিসারকে পুলিশের অধীনে করবে? র্যাবের প্রথম 1-2 বছর তারা সন্ত্রাসকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, অস্ত্রকে, অনেকগুলো অস্ত্রকে তারা ধরতে সক্ষম হয়েছে। সন্ত্রাসীরা যারা অস্ত্র ব্যবহার করে মানুষকে নির্বিচারে হত্যা করছিল, চাঁদাবাজি করছিল, সেগুলোকে অনেকখানি কন্ট্রোল করতে সক্ষম হয়েছিল। দ্যাট could have been for a month or two, not for ages together. আজকে এটা প্রায় 30 বছরের কাছাকাছি হতে চলল। Still we are continuing with that force. এটা নিয়ে চিন্তা করার সময় আসছে।